আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হারের লজ্জা ঢাকতে পশ্চিম তীরে হামলা শুরু করেছিল ইসরায়েল, কিন্তু সেখানেও তীব্র প্রতিরোধের মুখে পড়েছে দখলদার বাহিনী। স্থানীয় সূত্রগুলোর বরাতে আল জাজিরা ও প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, সোমবার জেনিনের পশ্চিমে সিলাত আল হারিথিয়া শহরে প্রচণ্ড লড়াই হয়েছে। ইসরায়েলি সামরিক যানগুলোকে লক্ষ্য করে বেশ কিছু শক্তিশালী এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে শহরটি প্রকম্পিত হয় বলে জানা গেছে। দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলের শরণার্থী শিবিরগুলো থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার চেষ্টা করছে তেল আবিব। জেনিনে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েনের নিন্দা জানিয়ে দখলদারদের প্রতিহত করার ডাক দিয়েছে হামাস। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেড জানিয়েছে, সিলাত আল হারিথিয়ার একটি কম্ব্যাট ইউনিটের সঙ্গে তারা যোগাযোগ পুনরুদ্ধার করেছেন। আগে থেকে পুঁতে রাখা এক্সপ্লোজিভ ডিভাইসের বিস্ফোরণ এবং মুখোমুখি বন্দুকযুদ্ধের মাধ্যমে তাদের যোদ্ধারা প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে আল কুদস। এতে দখলদার সেনাদের মধ্যে নিশ্চিত প্রাণহানির ঘটনা ঘটেছে বলে কুদসের তরফে জানানো হয়। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী পশ্চিম তীরে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো সেখানে ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে বলেও জানান তিনি। 2002 সালের পর প্রথমবারের মতো জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক। তুলকারিম এবং তুবাসেও হামলা চলছে। সেনা সহায়তায় বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরাও। ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা এবং এর ওপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নেতানিয়াহুর মন্ত্রিসভা এই আগ্রাসন শুরু করেছে। খবরে বলা হয়, এবছরের 21 জানুয়ারি থেকে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় শহর ও শরণার্থী শিবিরগুলোতে, বিশেষ করে জেনিন, তুলকারিম এবং তুবাস প্রদেশে আয়রন ওয়াল নামে সামরিক হামলা জোরদার করে ইসরায়েল। এসব হামলা প্রতিহত করার ঘোষণা দিয়ে প্রচণ্ড লড়াই চালিয়ে যাচ্ছে হামাস, ইসলামিক জিহাদ সহ প্রতিরোধ সংগঠনগুলো। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক স্থানান্তরের যে কোনো বিদেশি পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরান ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ বিন রশিদ আল জয়ানি সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন এবং অন্য আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের সম্প্রসারণবাদ ও দখলদারির নীতির কারণে এই অঞ্চল মারাত্মক হুমকিতে পড়েছে। তিনি ইহুদিবাদী গণহত্যা মোকাবেলায় আঞ্চলিক ও মুসলিম দেশগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের ঔপনিবেশিক চক্রান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠককে ভালো সুযোগ বলে বর্ণনা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। গাজা থেকে ফিলিস্তিনি জনগণের বাস্তুচ্যুতির পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কথা জানান বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী। সম্প্রতি গাজাবাসীদের স্থায়ীভাবে জর্ডান ও মিশরে স্থানান্তরের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি তাৎক্ষণিকভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি অন্য আরব দেশগুলো এর বিরোধিতায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। এরপর ট্রাম্প তার পরিকল্পনা থেকে কিছুটা সরে এসেছেন বলেই মনে হচ্ছে। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সের কার্যালয় সোমবার জানিয়েছে, ইসরায়েলের কাছে আরও $8.56 বিলিয়ন মার্কিন প্রাণঘাতী অস্ত্র বিক্রি বন্ধ করতে গত সপ্তাহে 4টি জয়েন্ট রেজুলেশন অব ডিসঅ্যাপ্রুভাল বা জেআরটি দাখিল করেছেন এই সিনেটর। স্যান্ডার্স বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও নেতানিয়াহুর চরমপন্থী সরকার সমগ্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালিয়েছে। তিনি উল্লেখ করেন, দুঃখজনকভাবে অধিকাংশ হত্যাকাণ্ড চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা ও অস্ত্র দিয়ে। স্যান্ডার্সের ভাষ্য, নেতানিয়াহু গাজা উপত্যকায় প্রায় 70% অবকাঠামো ক্ষতি বা ধ্বংস করার জন্য মার্কিন বোমা ব্যবহার করেছেন, যা সব ধরনের মার্কিন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি উল্লেখ করেন, যেখানে ট্রাম্প ও নেতানিয়াহু গাজা থেকে লাখো লাখো ফিলিস্তিনিকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা তথা জাতিগত নির্মূলের বিষয়ে খোলাখুলি কথা বলেছেন, সেখানে আরও বোমা ও অস্ত্র সরবরাহ করার অর্থ আরও হত্যাকাণ্ড চালিয়ে গাজাকে বসবাসের অযোগ্য করার চেষ্টা, যা আইনের ভয়াবহ লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে গত শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হলেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ৬ শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি ইসরায়েল। এর মধ্যে সোমবার নতুন শর্ত দিয়েছে ইসরায়েল। তারা বলেছেন, যদি হামাস তাদের আরও ৪ বন্দীর লাশ ফেরত দেয় এবং এগুলো ফেরত দেওয়ার সময় কোনো ধরনের আনুষ্ঠানিকতা না করে, তাহলে আজই ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলের তরফে নতুন শর্তের ব্যাপারে মধ্যস্থতাকারী দেশগুলোতে অবহিত করা হয়েছে। তবে মধ্যস্থতাকারী দেশগুলো কি জানিয়েছে এই ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। তাছাড়া হামাসও কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে হামাস জানিয়েছিল, যতক্ষণ প্রতিশ্রুত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া না হবে ততক্ষণ তারা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কিংবা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তারা যে কোনো মুহূর্তে আবারও গাজায় হামলা শুরু করবেন। হামাসও বলেছে, তারা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধে জড়িত থাকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসিতে রেফারেল জমা দিয়েছেন একটি মার্কিন মানবাধিকার সংগঠন। এক নজিরবিহীন পদক্ষেপে এই ৩ জনের বিরুদ্ধে অপরাধ তদন্ত করতে আইসিসির প্রতি আহ্বান জানিয়েছেন ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও বা ডন নামের সংগঠনটি। সংস্থাটি গত ১৯ জানুয়ারি আইসিসির প্রসিকিউটর করিম খানের কাছে ১৭২ পৃষ্ঠার একটি চিঠি জমা দেয়। আইসিসির নিবন্ধিত আইনজীবী এবং অন্যান্য যুদ্ধ অপরাধ বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি এই চিঠিতে কমপক্ষে $১৭.৯ বিলিয়ন অস্ত্র স্থানান্তর, গোয়েন্দা তথ্য ভাগাভাগি, হামলায় সহায়তা, কূটনৈতিক সুরক্ষা সহ অপরাধের বিভিন্ন দিক অন্তর্ভুক্ত রয়েছে। ডনের বোর্ড সদস্য এবং প্রবীণ যুদ্ধ অপরাধ আইনজীবী রিড ব্রডি বলেছেন, ইসরায়েলি অপরাধে জড়িত থাকার জন্য জো বাইডেন, অ্যান্টনি ব্লিংকেন ও লয়েড অস্টিনের বিরুদ্ধে তদন্তের জোরালো ভিত্তি রয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনি হাসপাতাল, স্কুল ও ঘরবাড়িতে মার্কিন বোমা নিক্ষেপ করা হয়েছে। হত্যা এবং নিপীড়নের সঙ্গে সম্পৃক্ত অনেক অভিযান যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত হয়েছে। ইসরায়েলের অপরাধ সম্পর্কে মার্কিন কর্মকর্তারা অবগত থাকলেও তাদের সমর্থন কখনো থামেনি। ডনের চিঠিতে রোম সংবিধির বিভিন্ন অনুচ্ছেদ লঙ্ঘনের জন্য বাইডেন, ব্লিংকেন ও অস্টিনের বিরুদ্ধে তদন্তের আইনি ভিত্তিগুলো তুলে ধরা হয়। ডনের নির্বাহী পরিচালক সারা লিয়া ইয়র্টসন বলেন, বাইডেনে, ব্লিংকেন ও অস্টিন কেবল ইসরায়েলের জঘন্য অপরাধের স্পষ্ট প্রমাণাদি উপেক্ষা করেননি, বরং ইসরায়েলে অস্ত্র স্থানান্তর বন্ধ করার জন্য তাদের নিজস্ব কর্মীদের সুপারিশকে অগ্রাহ্য করেছেন। তারা ইসরায়েলকে নিঃশর্ত সামরিক ও রাজনৈতিক সহায়তা প্রদান দ্বিগুণ করেছেন, যাতে ইসরায়েল নৃশংসতা অব্যাহত রাখতে পারে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, নতুন সেনাপ্রধান আয়াল জামিরের নেতৃত্বে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকা দখল করার জন্য প্রস্তুত। সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের এক বৈঠকে তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ গ্রুপ এখন কয়েক দশকের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। তাদের লেবানন সরকার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, সিরিয়ায় স্থলপথ হয়ে তাদের জন্য পণ্য সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং তাদের নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম তীরে উত্তর গাজার জাবালিয়ার মতো পরিস্থিতি তৈরির হুমকি দিয়ে স্মোট্রিচ বলেন, পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলো থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে অপসারণ করা হয়েছে এবং সেই স্থানগুলো ধ্বংস করা হচ্ছে। স্মোট্রিচ হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তাদের কিছুই আর অবশিষ্ট থাকবে না, তাদের ওপর বেদনাদায়ক প্রতিশোধ নেওয়া হবে। দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ওয়াশিংটন ও মস্কো উভয়ে এই ঘটনাকে শান্তি প্রতিষ্ঠার পথে উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মন্তব্য করেছে। সোমবার ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদে ১০-০ ভোটে প্রস্তাবটি পাশ হয়। ৫ দেশ ভোটদানে বিরত ছিল। প্রস্তাবের চূড়ান্ত খসড়ায় ফ্রান্স, ব্রিটেন, ডেনমার্ক ও স্লোভেনিয়ার পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব কড়া কথা লেখা হয়েছিল, ভোটাভুটির আগে তা বাদ দেওয়া হয়। ফ্রান্স ও ব্রিটেন এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ভোট প্রদানে বিরত থাকলেও ভেটো দেয়নি। এই দুই দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় তাদের যে কেউ ভেটো দিলে প্রস্তাবটি আটকে যেত। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসেলি নেভেনজিয়া নিরাপত্তা পরিষদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার কাজে প্রস্তাবটি সহায়ক হিসেবে দেখছে মস্কো। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে বর্তমান মার্কিন অবস্থানকে তিনি গঠনমূলক আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি
ইউরোপীয় দেশগুলো বিশেষ করে ফ্রান্স ও ব্রিটেনের তীব্র সমালোচনা করেন। নেভেনজিয়া বলেন, ইউরোপীয়রা শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে দাঁড়াতে চেয়েছিল। ইউক্রেন ও তার ইউরোপীয় পৃষ্ঠপোষকরা এখনও কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত করতে চায় বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, যারা ইউক্রেনে টেকসই শান্তি চান তাদের উচিত কিয়েভের মেয়াদোত্তীর্ণ সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ওয়াশিংটন ও মস্কো শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে তাতে সার্বিক সহযোগিতা করা। প্রস্তাব পাশের পর এটিকে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি ডোরোথি শেয়া। তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়া সহ গোটা আন্তর্জাতিক সমাজের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে এই প্রস্তাবকে কাজে লাগাতে হবে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে গত সপ্তাহে সৌদি আরবে রাশিয়া এবং মার্কিন প্রতিনিধি দলের মধ্যে বৈঠক হবার পর এখন পর্যন্ত ওয়াশিংটনের পরিকল্পনা নিয়ে পরিষ্কার হতে পারেনি মস্কো। তবে তিনি জোর দিয়ে বলেন, সংকটের দ্রুত সমাধান বের করার বিষয়ে তারা ওয়াশিংটনের ইচ্ছা লক্ষ্য করেছেন। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রিয়াদে বৈঠক করেন এবং ইউক্রেনের শান্তি আলোচনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য বৈঠকের বিষয় নিয়ে আলোচনা করেন। রিয়া নভোস্তি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রিয়াভকভ বলেন, ভারসাম্যপূর্ণ স্বার্থের ভিত্তিতে ইউক্রেন সংঘাতের সমাধান করার ক্ষেত্রে রাশিয়ার দরজা উন্মুক্ত, কিন্তু এই বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা কি তা তখনও রাশিয়া পরিষ্কারভাবে বুঝতে পারেনি। তিনি বলেন, রাশিয়া এখন পর্যন্ত পরিষ্কারভাবে মার্কিন পরিকল্পনা বুঝতে পারছে না। তবে আমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করেছি যে মার্কিন পক্ষ দ্রুত যুদ্ধবিরতি চায়, কিন্তু দীর্ঘমেয়াদী মীমাংসা ছাড়া যুদ্ধবিরতি শুধুমাত্র দ্রুতগতির শত্রুতা সৃষ্টি করবে এবং আরও ভয়াবহ সংঘাতের জন্ম দেবে। এ ধরনের দৃশ্যপট এড়াতে চায় রাশিয়া। রিয়াভকভ বলেন, চলমান সংঘাতের আসল কারণ খুঁজে সেভাবে এই সমস্যার সমাধান করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।